হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা কি করব? আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত ঘনবস্তু এবং সামতলিক চিত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে এই জ্যামিতিক চ্যাপ্টারটা, তোমাদের যে সুব্রত দত্তের যে জ্যামিতিক চ্যাপ্টারটা আছে সেই জ্যামিতিক চ্যাপ্টারটা শুরু করার জন্য। তো আজকে আমরা শুরু করতে চলেছি এই চ্যাপ্টারটাই। তো লেট করার জন্য সরি সকলের কাছে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো দেখো জ্যামিতির অঙ্ক করতে গেলেই আমাদের মাথায় যে চিত্রগুলো ভেসে ওঠে, জ্যামিতিক অঙ্ক করতে গেলেই আমাদের মাথায় যে চিত্রগুলো ভেসে ওঠে সেগুলো হচ্ছে কি, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তাই তো, ত্রিভুজ। তো এই টাইপের চিত্র আমাদের মাথার মধ্যে আসে, ঠিক আছে? এই টাইপের চিত্রগুলো আমাদের মাথার মধ্যে আসে। জ্যামিতি বক্স আছে মাথার মধ্যে, কম্পাস আছে, পেন্সিল আছে, তাই তো। তো এই ধরনের কিছু জিনিসপত্র আমাদের মাথার মধ্যে আসে। তো আজকে আমাদের দেখো আলোচনা মেনলি হচ্ছে ঘনবস্তু নিয়ে। তো ঘনবস্তু তোমাদের সিলেবাসের যে কটা ঘনবস্তু আছে তোমাদের বইয়ের মধ্যে, তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। কোনটাকে কি বলে, ঘনবস্তু কাকে বলে, কেন বলে, ঠিক আছে? তো আজকে পুরোপুরি ইন্ট্রোডাকশান ক্লাস। তো ভালো করে দেখো, আজকের ক্লাসটা দেখো, তবে হচ্ছে আমরা এখানের যে অঙ্কগুলো দেওয়া আছে তোমাদের অনুশীলনীতে সেগুলো তখন তাহলে ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। তো সেই জন্যই বলছি একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে কিন্তু পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং অঙ্কগুলো তোমরা নিজেরাই দেখবে সলভ করতে পারছো। তো ফার্স্ট হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার, তারপর হচ্ছে আমরা অঙ্কের মধ্যে যাব। ওকে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। ওকে চল। তো প্রথমে আসবো, দেখো ঘনবস্তু মানে কি, ঘনবস্তু কাকে বলে, ঠিক আছে? তো ঘনবস্তু মানে কি সেটা বুঝতে হবে। ঘনবস্তু কাকে বলে, দেখো তোমাদের বইয়েতে একটা সংজ্ঞা দেওয়া আছে যে কি, যার তিনটে মাত্রা আছে, যাদের তিনটে মাত্রা আছে তাদেরকে আমরা ঘনবস্তু বলি। বা তোমরা এই কথাটা শুনেও থাকবে অনেকবার, হয়েছে যাদের তিনটে করে মাত্রা আছে সেই বস্তুগুলোকে আমরা কি বলে থাকি, ঘনবস্তু। আরে স্যার মাত্রা কি এসব মাথায় কিছু ঢুকছে না, ভালো করে একটু গুছিয়ে বলুন তাহলে ব্যাস, যাতে বুঝতে পারি জিনিসটা, যে ঘনবস্তু কী জিনিসটা বুঝতে পারি। ওকে চল। তো প্রথমে আছে মাত্রার ব্যাপারই আছে, যে মাত্রা বিষয়টা কী জিনিস। আচ্ছা, তোমরা তো আয়তক্ষেত্রের ছবি এঁকেছো। আচ্ছা, আমি একটা আয়তক্ষেত্রের ছবি আঁকছি। তো এই আয়তক্ষেত্র আঁকলাম এটা। আচ্ছা, আমি যদি একটা ত্রিভুজ আঁকি, তো এটা একটা ত্রিভুজ হয়ে গেল, তাই তো। তো এটা আয়তক্ষেত্র, এটা ত্রিভুজ। তো এই যে ছবিটা আঁকলাম, তো এই ছবিটা, এই যে দুটো ছবি যাই আঁকি না কেন, এই দুটো ছবি কিন্তু দ্বিমাত্রিক। কীরকম ছবি? দ্বিমাত্রিক ছবি আঁকলাম। স্যার দ্বিমাত্রিক মানে কি? মাত্রা কী করে বুঝলেন? দুটো মাত্রা আছে। দেখো আমি খাতায় যাই আঁকি না কেন, তো সেই জিনিসটাকে বোঝাতে গেলে আমার কিছু জিনিসের সাহায্য নিতে হয়, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের অবস্থান বোঝাতে গেলে কিছু না কিছু জিনিসের সাহায্য নিতে হয়। পৃথিবীতেও বলো, আমার যদি অবস্থান বোঝাতে চাই তাহলে আমার কিছু না কিছু সাহায্য নিতে হবে। স্যার কী বলছেন স্যার? ওকে চলো, ধরো একটা তোমার স্কুল, এটা ধরো তোমার স্কুল। তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তোমার স্কুলটা কোথায়। আমি তোমাকে কোয়েশ্চেন করলাম যে কি, তোমার স্কুলটা কোথায়? তুমি কি বলবে? স্যার আমার স্কুলটা হচ্ছে হাওড়া জেলার মধ্যে অবস্থিত। হাওড়া জেলার মধ্যে, আচ্ছা কোন জায়গাটা, হাওড়া জেলার কোন জায়গাটা? তুমি তখন কী বলবে? স্যার হাওড়া জেলার হচ্ছে যে কোনো একটা জায়গার নাম বলবে। তুমি কী বলবে? ধরো সাঁতরাগাছি। আমি সাঁতরাগাছিতে কোনখানে? তো আমি সাঁতরাগাছি বলবে। আপনি স্যার সাঁতরাগাছি স্টেশনে নামবেন, নেমে হচ্ছে কি স্টেশন থেকে মেন রাস্তায় আসবেন। মেন রাস্তায় এসে হচ্ছে 5 কিলোমিটার, আপনি 5 কিলোমিটার নয় 2 কিলোমিটার হেঁটে আসবেন, সোজা একদম উত্তর দিকে সোজা আসবেন। আচ্ছা ঠিক আছে, সোজা উত্তর দিকে এলাম। আসার পর দেখতে পাবেন কি, যে দেখতে একটা মেডিসিনের বড় দোকান আছে, ঠিক আছে? তো তারকনাথ মেডিসিন, দোকানের নাম কি? তারকনাথ তারকনাথ মেডিসিন আছে, ঠিক আছে? তো তারকনাথ কী আছে? মেডিসিন। তো তারকনাথ মেডিসিন লেখা আছে, দেখতে পাবেন একটা বড় ব্যানারে, বড় দোকান। তো সেই তারকনাথ মেডিসিনের ঠিক অপোজিটে হচ্ছে আমাদের স্কুলটা। তাহলে দেখো, তুমি যখন তোমার স্কুলের ঠিকানা আমাকে বোঝাচ্ছ, তখন কি কোনো একটা জিনিসকে ধরছো, কোনো একটা জিনিসের সাপেক্ষে বোঝাচ্ছ। তার মানে তুমি তারকনাথ মেডিসিনের কি অপোজিটে তোমার এই স্কুলটা অবস্থিত। তাহলে তুমি যখন বোঝাতে চাইছো কোনো জিনিসকে, কারো অবস্থান বোঝাতে চাইছো, কারো না কারো সাহায্য নিতে হচ্ছে, কারো হেল্প নিতে হচ্ছে, যার সাহায্যে তুমি তার অবস্থানটা বোঝাতে পারছো আমাকে।
তেমনই বা তোমার বাড়িটাই যদি জিজ্ঞেস করি, স্যার আমার বাড়িটা হচ্ছে যে একটা, স্যার সামনে একটা বড় 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 নারকেল গাছ আছে, তার পাশে আমার বাড়ি, তাহলে কি সব তুমি যে বোঝাচ্ছ তোমার একটা কিছু সাহায্য নিচ্ছ, এই নারকেল গাছের সাহায্য নিয়ে বোঝাচ্ছ যে তোমার বাড়ির পাশে একটা নারকেল গাছ আছে। ওকে, তাহলে কারো না কারো সাহায্য নিতে হচ্ছে। তেমন আমি যদি বলি যে এই আয়তক্ষেত্রটা বা এই ত্রিভুজটার অবস্থান কোথায়, তো এর অবস্থান নিশ্চয়ই কোনো জায়গায় আছে, নিশ্চয়ই আমাদের খাতার মধ্যে কোথায়, আমাদের একটা খাতা আছে, আমরা খাতায় আঁকি, আমরা বোর্ডে আঁকছি, তো এই বোর্ডের মধ্যে কোথায় এর অবস্থান, এর অবস্থানটা আমরা কী করে নির্ণয় করব? সেই অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের দুটো অক্ষের প্রয়োজন হয়। কটা অক্ষের প্রয়োজন হয়? দুটি অক্ষের প্রয়োজন হয়, দুটি অক্ষের প্রয়োজন হয়, অক্ষর প্রয়োজন হয়, প্রয়োজন হয়, ঠিক আছে, দুটো অক্ষের প্রয়োজন হয়। তো আমরা সেটা কিভাবে বোঝাই, দেখো আমরা কিভাবে আমরা আঁকি সেই অক্ষ দুটোকে, ভালো করে দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। ধরো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা হচ্ছে কি ও স্থান, ও পয়েন্ট, ঠিক আছে, ও পয়েন্ট, যেখানে কি আমার, যেখানে আমি কোথাও যাচ্ছি না, সেখানে হচ্ছে কি দুটো, এখানে এটা কী জিনিস এটা বুঝে দিচ্ছি, 0,0 কী লিখলাম আমি একটু বোঝাচ্ছি। ধরো আমি এখানে দাঁড়িয়েছি, তার মানে আমি এখানে ফিক্সড, আমি এখানে কোথাও যাচ্ছি না। আচ্ছা, আমি এই পয়েন্ট থেকে, ও পয়েন্ট থেকে ডান দিকে যত যাব, এই দিকটাকে আমি মেনে নিচ্ছি কি এক্স, ঠিক আছে, এদিকে এক্সের মান পাবো, এদিকে গেলে আমরা কী পাবো? এক্সের মান পাবো। আচ্ছা, এইখান থেকে যদি উপর দিকে যাই তাহলে কী পাবো? আমরা ওয়াইয়ের মান পাবো। তাহলে এখানে দুটো অক্ষ, এক্স হচ্ছে একটা অক্ষ, এটাকে কী বলছি? এক্স অক্ষ, ঠিক আছে। এই দিকে যত যাবো এক্সের মান পাবো, উপর দিকে যত যাবো তত কী পাবো? ওয়াইয়ের মান পাবো, সেটাকে কী বলছি? ওয়াই অক্ষ। ওকে, কী বলছি? ওয়াই অক্ষ বলছি। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, ধরো আমি এখানে আয়তক্ষেত্রটাকে আঁকছি, ভালো করে দেখো, এইটার মধ্যে, এই জায়গাটার মধ্যে আয়তক্ষেত্রটাকে আঁকছি, ঠিক আছে। তো এই যে আয়তক্ষেত্রটা আঁকলাম আমি, তো আমি যদি বলতে চাই যে আয়তক্ষেত্রটার এই পয়েন্টটা যদি ধরি, এখানে একটা নাম দিয়ে দিচ্ছি এ পয়েন্ট, তো এই পয়েন্টটার অবস্থান কোথায়? তাই তোমাকে কী করতে হবে? স্যার এইখানে এরকম করে গুনে গুনে যাবে, ধরুন এটা 1, এটা ধরো 2, এটা ধরো 3, এটা ধরো 4, ঠিক আছে। আর এদিকে এইভাবে দেখছি 1, 2, 3, 4, ঠিক আছে। আর এদিকে যদি যাও 5, এদিকে যদি 6, 7, এরকম করে আমরা উঠবো, ঠিক আছে। তাহলে দেখো, আমি যদি এই পয়েন্টটা জানতে চাই বা এই জায়গাটার আমি যদি অবস্থান জিজ্ঞেস করি, তাহলে তুমি কী করে বলবে যে এই যে আয়তক্ষেত্রটা এঁকেছি, এর যে একটা বিন্দু হচ্ছে এ, নাম দিয়ে দাও ABCD, একটা আয়তক্ষেত্র এঁকেছি, তাহলে এ যে বিন্দুটা আছে, তাহলে এ বিন্দুটার অবস্থান কোথায় আমার খাতার মধ্যে? তখন আমি কি বলবো? স্যার এইরকম গুনে গুনে যাবো, স্যার 1, 2, 3, 4, দেখো এই সোজাসুজি 4-এর সোজাসুজি আছে, ঠিক আছে। এক্সের মান তাহলে কত পাচ্ছি? এক্সের মান পাচ্ছি 4। এবার উপর দিকে যেতে হবে আমাকে, ক ঘর? 1 ঘর, দেখো 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এটা 4। তার মানে এখানে লিখতে পারি এক্সের মান 4, প্রথমেরটা 4, তারপরে লিখছি 4,4। তার মানে এই বিন্দুটার অবস্থান আমি কত বলতে পারি? 4,4। এটাকে অবস্থানটাকে আমরা কী বলি? এই বিন্দুর এটাকে স্থানাঙ্ক বলি। তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন বুঝতে পারবে যেটাকে কী বলা হয়, স্থানাঙ্ক বলা হয়। এ বিন্দু স্থানাঙ্ক 4,4। এর মানে কী বোঝাচ্ছে? 4,4 মানে এক্সের মানও 4, ওয়াইয়ের মানও 4। তাহলে ও বিন্দু থেকে এক্স 4 ঘর এক্স গেছি, আবার 0 বিন্দু মানে এইখান থেকে আবার কি করেছি? 4 ঘর ওয়াই গেছি। তাহলে এইখান থেকে 4 ঘর এক্সে গেছি, আবার এখান থেকে ওয়াইয়ে গেছি 4 ঘর, তাহলে 4,4। তার মানে এই বিন্দুটার অবস্থান আমি কত বলে দিচ্ছি? 4,4। সেম একইভাবে এই বিন্দুটার অবস্থান বলতে পারবো, এই বিন্দুটার অবস্থান বলতে পারবো, এই বিন্দুটার অবস্থান। তো এই 4টে বিন্দু নিয়েই তৈরি হয়েছে কি? একটা আয়তক্ষেত্র। তাহলে এই পুরো আয়তক্ষেত্রের অবস্থান আমি জানিয়ে দিতে পারবো। তেমনই তাহলে দেখো, এই যে আয়তক্ষেত্রটা অবস্থান বোঝাতে গেলে আমার কটা অক্ষের প্রয়োজন হচ্ছে? আমার দুটো অক্ষের প্রয়োজন হচ্ছে। কটা? দুটি অক্ষের প্রয়োজন হচ্ছে। তাহলে যটা অক্ষের প্রয়োজন হচ্ছে, তাহলে তার মাত্রা কত? ততই হবে। মানে দুটো অক্ষের প্রয়োজন হচ্ছে মানে এর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে 2, ঠিক আছে। তেমন সেম একইভাবে এর মাত্রাও হবে 2। এগুলো সব দ্বিমাত্রিক, মানে এই ধরনের ছবিগুলো সব দ্বিমাত্রিক, মানে এদের দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের লাগবে, ঠিক আছে। দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে এর অবস্থান বোঝাতে গেলে। মানে এটাকে আমি বোঝাতে গেলে আমার দুটো অক্ষ বা দুটো মাত্রা থাকলেই কিন্তু আমি এর অবস্থান বোঝাতে পারবো, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে এদের হচ্ছে মাত্রা কত? 2। এগুলো হচ্ছে দ্বিমাত্রিক বস্তু। এগুলো কি? দ্বিমাত্রিক বস্তু, মানে দুটো করে মাত্রা আছে এদের। কটা করে মাত্রা আছে? দুটো করে মাত্রা আছে, ঠিক আছে।
আচ্ছা, আমাদের কিন্তু ঘনবস্তু জানতে হবে। তাহলে ঘনবস্তুটা কীরকম জিনিস স্যার? ঘনবস্তুর আবার কি অবস্থান বোঝাতে গেলে আমার তিনটে মাত্রার প্রয়োজন হয়। কটা মাত্রা? তিনটে মাত্রা। এখানে যেমন এক্স, একটা ওয়াই, আর একটা যেটা আছে সেটা হচ্ছে কি জেড। এই রকম, এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা হবে তোমার জেড। ঠিক আছে, তিনটে জিনিসের প্রয়োজন হয়। একটা দৈর্ঘ্য, যদি এটাকে যদি দৈর্ঘ্য ধরো, এটাকে যদি প্রস্থ ধরো, আর একটা হবে কি উচ্চতা তোমার। ঠিক আছে, আমি একটা তোমাকে এবার দেখাচ্ছি। তাহলে মাত্রা বুঝতে পারলে, তাহলে মাত্রার সাহায্যে কিন্তু আমরা কিন্তু অবস্থান নির্ণয় করতে চাই। তাহলে অবস্থান নির্ণয় করতে পারবো কিন্তু। তাহলে দেখো, মানে এর অবস্থান বোঝাতে গেলে এই সমস্ত বস্তুগুলো এরকম ধরনের, এটা এটা বৃত্ত বলো একটা, ঠিক আছে, এগুলো সব দ্বিমাত্রিক, এদের হচ্ছে দুটো মাত্রা। ঠিক আছে, কিন্তু যদি তোমাকে আমি একটা ইট দিয়ে দিই, বা তোমরা ঘনক দেখেছো নিশ্চয়ই, কিউব দেখেছো নিশ্চয়ই, তো সেটার অবস্থান বোঝাতে গেলে আমার কি তিনটে জিনিসের প্রয়োজন, তিনটে মাত্রার প্রয়োজন হয় সেটাকে। তাহলে সেক্ষেত্রে সেগুলো হচ্ছে কি ঘনবস্তু। এটা স্পেশাল নাম দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাদেরকে একটা স্পেশাল নাম দিয়েছি কি, তারা হচ্ছে কি ঘনবস্তু। ঠিক আছে, তিনটে জিনিসের প্রয়োজন হয় বলে, তিনটে মাত্রার প্রয়োজন হয় বলে। ঠিক আছে, তাহলে যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই আছে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা কি বলবো? ঘনবস্তু বলবো। স্যার এর তাহলে দ্বিমাত্রার দৈর্ঘ্য প্রস্থ দুটোই আছে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই আছে? স্যার ত্রিভুজের কোথায় দৈর্ঘ্য প্রস্থ আছে স্যার? কিছু বুঝতে পারছি না, একটু যদি বুঝিয়ে দিতেন ভালো হতো। ঠিক আছে, দেখো এটাকে বোঝাতে গেলে এদিকে ভালো করে দেখো। প্রথমে এটার কথা বলি, তাহলে বুঝতে পারবে ভালো করে। এই দেখো, এই বরাবর হচ্ছে আমার দৈর্ঘ্য, এই বরাবর হচ্ছে প্রস্থ। তাহলে তুমি এবার একটা কথা বলো আমাকে, তুমি কি এই ত্রিভুজটা যদি অবস্থান, এই বরাবর এক্স যেতে হবে, তুমি যদি এই উপরের অবস্থানটা বোঝাতে চাও, তাহলে আমাকে তো উপর দিকে উঠতে হবে। তাহলে এর এক্সকেও লাগছে, এর ওয়াইকেও লাগছে, তার মানে দুটো অক্ষরই প্রয়োজন হচ্ছে। তাহলে এটা দ্বিমাত্রিক হবে তো? হ্যাঁ কি না? দ্বিমাত্রিক হবে কি হবে না? তুমি যদি একটা বৃত্তর দিকেও তাকাও, যদি আমি একটা বৃত্ত আঁকি, ভালো করে দেখো, একটা বৃত্ত, যাই হোক গোল হয়নি, তাহলে দেখো এটা হচ্ছে ও কেন্দ্র। ঠিক আছে, তাহলে এর অবস্থান বোঝাতে গেলে ধরো আমি এখানে একটা ছবি আঁকছি, এরকম একটা ব্যাসার্ধ আঁকলাম। ঠিক আছে, আমাকে হচ্ছে কি এখানে একটা ব্যাসার্ধ আঁকছি। তাহলে আমি যদি মাপ বার করতে চাই, কিছু পরিমাপ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এইখান থেকে, যে আমি যেখান থেকে স্টার্ট করি না কেন, আমি এই বরাবরও যেতে হবে আমাকে, এক্স অক্ষ বরাবর এদিকে, আর উপর দিকেও উঠতে হবে, তাহলে ওয়াই অক্ষ বরাবরও নিতে হবে আমাকে। ঠিক আছে, তাহলে মানে এই জিনিসগুলো ক্যালকুলেশন বা যে কোনো কাজ করতে গেলে আমার দুটো অক্ষের অবশ্যই প্রয়োজন হবে। আমি একটা অক্ষ দিয়ে কাজ করতে পারবো না, সেই জন্য এরা হচ্ছে কি দ্বিমাত্রিক। ওকে, চলো ঘনবস্তুর ক্ষেত্রে ব্যাপারটা কি? ঘনবস্তুর ক্ষেত্রে ব্যাপারটা কি জিনিস চলে এসো ঘনবস্তুর ক্ষেত্রে। আচ্ছা, ঘনবস্তু কাকে বলে? তাহলে যাদের তিনটে অক্ষ নিয়ে কাজ হতো, মানে তিনটেই মাত্রা আছে, যাদের তিনটে মাত্রা, মানে তিনটে অক্ষ কাজে লাগবে। এখানে দেখো তোমাদের সংজ্ঞাটা দেওয়া আছে নিশ্চয়ই বইতে। কি বলেছে? তিন মাত্রা বিশিষ্ট যে সকল বস্তু কিছু স্থান অধিকার করে এবং যাদের ওজন আছে, সেই বস্তুকে ঘনবস্তু বলা হয়। ওকে, ঠিকঠাকই বলা আছে সংজ্ঞা, কোনো সমস্যা নেই। দেখো আমি একটা তোমাদেরকে কিউব আঁকছি, প্রথমে ফার্স্ট কিউব আঁকছি। যাই হোক, কিউবের মতনই ভেবো, একটু হয়তো বেঁকে বুকে যেতে পারে। কিউবই এটাকে ভেবে নিও, যদি মনে হয় যে আয়ত ঘন, ঘন কি ভেবো এটাকে। ঠিক আছে, তো এই যে জিনিসটা আঁকলাম, ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে জিনিসটা আঁকলাম আমি, এটা একটা ঘনক বলছি আমি। এটা একটা কি ঘনক, বা এটা একটি ঘনবস্তু। তো প্রথমে দেখো এর দৈর্ঘ্য কোথায়, প্রস্থ কোথায়, উচ্চতা কোথায়। যদি এটাকে ধরি আমরা, এই যে এইটাকে, এই যে নিচের বাহুটাকে, এটা হচ্ছে দৈর্ঘ্য ধরছি। এই যে বাহুটাকে দেখো, এটাকে প্রস্থ ধরছি। এটা কি লেন্থ, মানে দৈর্ঘ্য। এটাকে কি দেখছি? প্রস্থ, মানে ব্রেথ, এটাকে ব্রেথ বলছি। আর উপর দিকে যে লাইনটা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, সেটা কি? এইচ, মানে উচ্চতা। তার মানে এই যে কোনো ঘনবস্তু, তুমি যে কোনো ঘনবস্তু, ঘনক নাও, আয়তঘনক নাও, পিরামিড নাও, চোঙ নাও, ঠিক আছে, তো সেই সমস্ত জিনিসগুলোকে বোঝাতে গেলে আমাদের, যাদের অবস্থান একদম বোঝাতে গেলে আমার তিনটে অক্ষের প্রয়োজন হবে। একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। ঠিক আছে, এটাকে যদি তুমি এক্স ধরো, এটাকে যদি ওয়াই ধরো, আর এই যে এই জিনিসটা বেরিয়ে যাচ্ছে এই সাইডে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার কি? জেড। ঠিক আছে, তাহলে যে সমস্ত বস্তু তিনটে মাত্রা বিশিষ্ট হয়ে থাকে, তিন মাত্রা বিশিষ্ট, তাদেরকে আমরা কি বলবো? ঘনবস্তু বলবো। সমস্যা নেই, ঠিক আছে। তো এই গেল আমাদের ঘনবস্তু। তাহলে মাত্রা বিষয়টা কি বুঝতে পেরেছো? মাত্রা বিষয়টা কি বুঝতে পেরেছো? ওকে, মাত্রা জিনিসটা নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা, এবার দেখো আমাদের যে সমস্ত ঘনবস্তুগুলো আছে, সেই সমস্ত ঘনবস্তুগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে, যে ঘনবস্তুর কোণ কী,
ধার কী, শীর্ষবিন্দু কী, হ্যান ত্যান এই যেগুলো আছে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো আমরা। তার আগে তোমাদের বইতে দেখলাম যে ঘনবস্তুকে দুটো ভাগে ভাগ করেছে। কি কি? একটা হচ্ছে কি সুষম ঘনবস্তু, সুষম, আর একটা অসম ঘনবস্তু। ঘনবস্তুকে দুটো ভাগে ভাগ করেছে, একটা কি বলছি, একটা সুষম বলছি, সুষম, সুষম, আর একটা বলে দিয়েছি কি অসম, অসম ঘনবস্তু। আচ্ছা, সুষম ঘনবস্তু কী জিনিস আর অসম ঘনবস্তু কী জিনিস ভালো করে বুঝবে। সুষম ঘনবস্তু কী জিনিস, অসম ঘনবস্তু কী জিনিস। সুষম ঘনবস্তু মানে কি, যাদের হচ্ছে কি একটা শেপটা মানে সুন্দর শেপ আছে, যাদের শেপ সুন্দর, একটা সামঞ্জস্যপূর্ণ শেপ আছে। ঠিক আছে, সামঞ্জস্যপূর্ণ শেপ মানে কি, ধরো আমি যে এই যে একটা ধরো আয়তঘনকই যদি আমি আঁকি, এখানে একটা যদি আমি আয়তঘনক আঁকি, বা ইট, তোমরা দেখেছো নিশ্চয়ই ইট, মানে গোটা ইট একটা ভালো, ঠিক আছে, তো এরকম ধরনের দেখতে হয়। তো দেখো আমি কি একটা নির্দিষ্ট সরলরেখা অনুযায়ী এটাকে আমি মাপতেও পারবো, দেখো দেখাতেও পারছি, মানে একটা আকৃতিতে একটা কি সামঞ্জস্যপূর্ণ একটা শেপ আছে ভালো, ঠিক আছে, ভালো শেপ, ভালো শেপ বোঝো তো, ভালো শেপ খারাপ শেপ। বা আমি তোমাকে যদি একটা ভাঙা ইট দিতাম তোমাকে, মানে এই ভাঙা ইট দিলে কি এবড়ো খেবড়ো হতো, বা যদি তোমাকে একটা ভাঙা পাথর দিই এরকম ধরনের দেখতে হয়। ধরো এটা একটা ভাঙা পাথর, তাহলে দেখো এর কোনো শেপ নির্দিষ্ট, মানে একটা সামঞ্জস্যপূর্ণ শেপ নেই, কারণ না তো তুমি একটা সরলরেখা অনুযায়ী এটাকে মাপতে পারবে, না তো বোঝাতে পারবে কিছু। এটা ঘনবস্তুই, কিন্তু এর শেপটা সামঞ্জস্যপূর্ণ নয়, এর যে আকার সেটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়, মানে সুন্দর নয়। ঠিক আছে, তাহলে যেগুলো হচ্ছে, যে সমস্ত ঘনবস্তু হচ্ছে কি সামঞ্জস্যপূর্ণ আকৃতি আছে একটা, সেগুলোকে সুষম ঘনবস্তু বলবো। যাদের আকৃতি সামঞ্জস্যপূর্ণ নয় তাদেরকে আমরা কি বলবো, অসম ঘনবস্তু। যেমন ইটের টুকরো, ভাঙা ইটের টুকরো যদি বলতে পারো একদম, তাহলে আর ভাঙা পাথর, তোমাদের বইতে উদাহরণ দিয়েছে কটা দেখবে। সুষম বলতে গেলে সুন্দর এরকম দেখতে কি গোটা ইট বলতে পারো, বা একটা গোটা বাক্স বলতে পারো, ঘনক বলতে পারো, আয়ত ঘনক বলতে পারো, ঠিক আছে, সুন্দর দেখে। তাহলে এই গেল হচ্ছে কি আমাদের সুষম আর অসমর মধ্যে বিশেষ পার্থক্য বা জিনিসটা কি। ওকে, ক্লিয়ার? তাহলে ঘনবস্তু বোঝা গেছে। ঘনবস্তুর কটা মাত্রা? তিনটে মাত্রা, সবসময় মনে রাখবে, ঠিক আছে। এক্স ওয়াই জেড, তিনটে জিনিস লাগবে, তিনটে অক্ষ নিয়ে গঠিত হয়, ঠিক আছে। তাহলে এই ব্যাপার। চলো প্রত্যেকটা ঘনবস্তু নিয়ে এবার আলোচনা করবো। তো প্রথমেই আমরা আসবো এই ঘনবস্তুটাকে নিয়ে আলোচনা করব। প্রথমে যে ঘনবস্তু নিয়ে আলোচনা হবে তার নাম হচ্ছে আয়তঘনক। কি তোমাদের বইতে প্রথমেই আছে আয়তঘনক নিয়ে আলোচনা, তো আমরাও করবো কি আয়তঘনক। এটা একটা আয়তঘনক। কেন আয়তঘনক নামটা দেওয়া হয়েছে আয়তঘনক? কেন এটা আয়তঘনক? কারণ দেখো এর প্রত্যেকটা তল, উপরের যদি তলগুলো দেখো ভালো করে, এই যে তলটা উপরের দিকে দেখো, যে আমি তলটায় দাগ দিচ্ছি, ঠিক আছে, দেখো দেখতে কেমন আয়তাকার নয়? ঠিক আছে, আয়তাকার তল বিশিষ্ট একটা ঘনক। নিচেরটাও দেখো আয়তকার, নিচেরটা হচ্ছে আয়তাকার, এই যে নিচের যে তলটা আমি দাগ দিলাম এটাও আয়তাকার, দেখতে পাচ্ছ। পিছন দিকে যে তলটা আছে, পিছন দিকে মানে এই সাইডটা পিছন দিকটা তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি না আমরা, পিছন দিকে যেটা আছে সেটাও আয়তকার। আবার সামনের দিকে যে তলটা আছে সেটাও আয়তকার, কিন্তু এই পাশে দু সাইডের দুটো কিন্তু বর্গাকার, ঠিক আছে। তো এটা একটা আয়তঘনক, ঠিক আছে। তলগুলো মানে বেশি তিনটে, মানে উপরেরটা, নিচেরটা, এই দিকেরটা, ওদিকেরটা, ঠিক আছে। এদিকেরটা একটা, ওই দিকেরটা দুটো, উপরে একটা তিনটে, নিচে একটা চারটে। তাহলে চারটে তল আমরা দেখতে পাচ্ছি কি আয়তাকার তল। টোটাল কটা তল আছে? তল মানে বুঝতে পারছো তো, তোমাদেরকে এটা দেখাই তাহলে বুঝতে পারবে। আচ্ছা এইটার দিকে দেখো, এই বইটার দিকে, এটা কেসি নাগ মহাশয়ের বই, তো বইটা দেখো ভালো করে। এটা একটা আয়তঘনকের মতন দেখতে পাচ্ছ আয়তঘনক। স্যার কী করে বুঝলেন আয়তঘনক? এটা ভালো করে লক্ষ্য করে দেখো। তো দেখো এই যে এইটা বলছে কি, এটা উপরটা একটা তল আয়তকার তল, নিচেটাও দেখো আয়তকার তল, ঠিক আছে। এই সাইডটাও দেখো, এটাও আয়তকার, নয় আয়তক্ষেত্রের মতন। এটাকে যদি দৈর্ঘ্য ধরো, আর এই যে উপরের লম্বিটা, এটা তাহলে কি তোমার দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা নিশ্চয়ই প্রস্থ। ওকে, তাহলে এখানে দেখো, তাহলে টোটাল কটা তল আছে? আমাদের প্রশ্নে মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে আয়তঘনকের কটা তল আছে। তাহলে উপরে একটা, নিচে একটা, দুটো হলো, এই সাইডে একটা তিনটে, এই সাইডে একটা চারটে, আবার এই সাইডে একটা পাঁচটা, এই সাইডে একটা ছটা। তাহলে আয়তঘনকের তল সংখ্যা কত পেলাম আমরা এখানে? আয়তঘনকের তল সংখ্যা কত পেলাম?
তল সংখ্যা সমান কটা পেলাম? 6টি। কটি? 6টি তল আছে। বোঝা গেল? 6টি তল আছে। আচ্ছা, এবার দেখো কটা কটা হচ্ছে কি শীর্ষবিন্দু জানবো। এবার শীর্ষবিন্দু কাকে বলে স্যার? শীর্ষবিন্দু দেখো ভালো করে বুঝবে, শীর্ষবিন্দু কোনগুলোকে বলছি। শীর্ষবিন্দু মানে যেখানে হচ্ছে কি জয়েন্ট হয়েছে সমস্ত রেখাগুলো। দেখো এইখানে একটা জয়েন্ট পয়েন্ট দেখতে পাচ্ছ, এখানটা একটা জয়েন্ট পয়েন্ট দেখতে পাচ্ছ, এখানটা একটা জয়েন্ট, মানে যখন হচ্ছে অনেকগুলো রেখা একটা বিন্দুতে এসে মিলিত হয় সেগুলোই হচ্ছে কি শীর্ষবিন্দু। তাহলে এখানে একটা, এইখানে একটা, এখানে দেখো জয়েন্ট পয়েন্ট আছে, এখানটা একটা জয়েন্ট পয়েন্ট আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আর এইখানটা আছে। তাহলে টোটাল কটা হয়ে যাচ্ছে দেখো? 1 2 3 4, নিচে 4, 5 6 7 8। টোটাল তাহলে শীর্ষবিন্দু কটা পেলাম? 8টা। তাহলে শীর্ষবিন্দু আমরা কটা পেলাম? আয়তঘনকের শীর্ষবিন্দু কটা পেলাম? আচ্ছা, এখানে লিখছি শীর্ষবিন্দু কটা পাচ্ছি আমরা? 8টি। তাহলে 8টি শীর্ষবিন্দু আছে একটা আয়তঘনকের। ঠিক আছে, তল সংখ্যা 6টা, শীর্ষবিন্দু হচ্ছে 8টা। এবার ভালো করে লক্ষ্য করে দেখো যে যদি জিজ্ঞেস করো আমার ধার কটা আছে, কটা ধার আছে, তোমরা বই দিয়ে বোঝার চেষ্টা করবে, বা তোমাদের যদি যেরকম আয়তঘনকের মতন বাক্স থাকে তাহলে সেটা বুঝতে। কটা ধার? ধার কোনগুলো? ধার মানে হচ্ছে কি এই তলটা, উপরের তলটা যেখানে শেষ হয়েছে সেখানে দেখো একটা ধার, এটা একটা ধার। এই দিকে দেখো একটা শেষ হয়েছে, একটা ধার, যেটা তোমরা দেখতে পাচ্ছ না, এই সাইডে একটা ধার আছে। তাহলে একটা ধার, দুটো ধার, এদিকে 3টে ধার, এদিকে একটা 4টে ধার। তাহলে উপরে কটা? উপরের তলে আমরা 4টে ধার দেখতে পেলাম। তাহলে একইভাবে নিচের তলেও কটা ধার থাকবে? 4টে। 4টে 4টে কটা হয়ে যাচ্ছে? 8টা ধার হচ্ছে। এবার দেখো এইখানে একটা 9টা, এইখানে একটা 10টা, এইখানে একটা 11টা, এইখানে একটা 12টা। টোটাল হচ্ছে ধার বা প্রান্ত সংখ্যা কটা? 12টা। তাহলে ধার বা প্রান্ত সংখ্যা কটা দেখতে পাচ্ছি? ধার বা প্রান্ত সংখ্যা কটা? 12টি। কটা? ধার বা প্রান্ত সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কি? 12টি দেখতে পাচ্ছি আমরা এখানে। তাহলে বোঝা গেল কোনগুলোকে ধার বলছি। আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো ছবিটাতে, তাহলে বুঝতে পারে ভালো। 1 2 3 4টে। ঠিক আছে, এই যে জিনিসগুলোকে ধার বলছি, এইগুলোকে, এই যে এইটাকে, এটাকে, 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 4টে। তাহলে উপরে 4টে, নিচে 4টে, তাহলে কটা হয়ে যাচ্ছে? 4টে 8টা। এইখানে দেখো 9টা, এখানে একটা 10টা, এইখানে একটা 11টা, এইখানে একটা 12টা। বুঝতে পারলে? টোটাল কটা ধার বা প্রান্ত সংখ্যা? 12টা। ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়ই? ওকে। আচ্ছা, শীর্ষবিন্দু জানতে পারলাম, ধার সংখ্যা, প্রান্ত সংখ্যা জেনে গেলাম। ঠিক আছে, আর কিছু এখানের মধ্যে? আর কিছু করতে হবে না, এই কটা জিনিস জানলেই হবে। তাহলে এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র বলছি আয়তঘনক। আয়তঘনক এরকম দেখতে, ছবি আঁকবে একটা। আর শীর্ষবিন্দু কটা থাকে? 8টা থাকে। ধার বা প্রান্ত সংখ্যা হচ্ছে 12টা থাকে। তল সংখ্যা কটা থাকে? 6টা থাকে। সেম একইভাবে ঘনকেরটা তোমরা একসঙ্গে করে নাও, ঘনকের জন্য আলাদা করে করতে হবে না। তো ঘনকের আমি ছবিটা আঁকছি, তাহলে বুঝতে পারবে একই ঘনকের, কিছু চেঞ্জ নেই। ঠিক আছে, আয়তঘনক, এটা আয়তঘনকই হয়ে গেল। ওকে, এটা একটা ঘনক। তো ঘনকের ক্ষেত্রেও সেম একইভাবে আমরা কি লিখতে পারি, যে ঘনকের ক্ষেত্রে আয়তঘনকের মতন কি সেম একইভাবে কি তল সংখ্যা কটা? এর যেমন 6টা, এরও হচ্ছে তল সংখ্যা কত? এরও তল সংখ্যা হচ্ছে 6টা। তল সংখ্যা হচ্ছে 6টি। আর কি, এরও শীর্ষবিন্দু হচ্ছে কি 8টা, এর মতন। এরও শীর্ষবিন্দু কটা? শীর্ষবিন্দু হচ্ছে কটা? 8টি। ঠিক আছে, ধার বা প্রান্ত সংখ্যা একই। ধার বা প্রান্ত সংখ্যা কটা আছে? এর যেমন 12টা, এরও হচ্ছে 12টি। ধার বা প্রান্ত সংখ্যা কিন্তু 12টি। এবার দেখো এই দুটোর মধ্যে তফাৎ জিনিসটা কি? এর হচ্ছে কি, এর দেখতে পেলাম টোটাল 4টে তল আছে, যেটা টোটাল 6টা তল। 6টা তলের মধ্যে 4টে তল হচ্ছে আয়তাকার, আর 2টো তল বর্গাকার। আর এর প্রত্যেকটা তলই হচ্ছে কি বর্গাকার। প্রত্যেকটা তল কি দেখছি? বর্গাকার। ওকে, তাহলে প্রত্যেকটা তল কি দেখতে পাচ্ছি? বর্গাকার। এক্ষেত্রে এটার ক্ষেত্রে হচ্ছে 4টে তল হচ্ছে আয়তাকার, 2টো তল বর্গাকার। আর এখানে প্রত্যেকটা মানে 6টা তলই হচ্ছে তোমার কি? 6টা তলই হচ্ছে কি তোমার এখানে বর্গাকার। বোঝা গেছে? তাহলে আয়তঘনক আর ঘনক জিনিসটা কি বুঝতে পেরেছো নিশ্চয়ই?
ক্লিয়ার? দেখে নাও ভালো করে একটু, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। আয়তঘনকের অপর একটা নাম আছে কি? সমকোণী চৌপল, সমকোণী চৌপল। এটা একটু মনে রাখবে, পরীক্ষায় দিয়ে দেয়। আয়তঘনক তোমাদের বইতে লেখা আছে দেখলাম, যে আয়তঘনকের আর একটা অপর নাম হচ্ছে কি? সমকোণী। সমকোণী কি? চৌপল। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, সমকোণী চৌপল। আচ্ছা, এর কিছু এক্সাম্পল মানে উদাহরণ মনে রাখতে পারো। গোটা ইট, গোটা ইট। আর কি মনে রাখতে পারো? মানে আয়তঘনকের এক্সাম্পল দিচ্ছি, বা সমকোণী চৌপলের এক্সাম্পল দিচ্ছি। আর কি মনে রাখতে পারো? বক্স মনে রাখতে পারো, আয়তাকার বক্স বলবে, ঠিক আছে? আয়তাকার বক্স, আয়তাকার বক্স, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে। আর ঘনকের হচ্ছে কি উদাহরণ দিতে পারো? লুডোর ছক্কা, দেখেছো নিশ্চয়ই, লুডোর ছক্কা। লুডোর ছক্কা একটা আয়তঘনকের উদাহরণ। বা এমনি কিউব, তোমরা যেটা নিয়ে খেলো, ঠিক আছে, ওই কিউব। ওকে, আচ্ছা, এই গেল তোমাদের দুটো ঘনবস্তু নিয়ে আলোচনা। এর পরবর্তী ঘনবস্তু নিয়ে এবার আসি আমরা, এটা মুছলাম। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে কি দেওয়া আছে? ঘনক হলো, আয়তঘনক হলো। এবার আছে চোঙ। চোঙ, চোঙ জিনিসটা কি? আচ্ছা, প্রথমে তোমাদেরকে আমি চোঙ কেমন দেখতে হয় দেখাচ্ছি। চোঙ ভালো করে বুঝবে, চোঙ কেমন দেখতে। তো এই টাইপের চোঙ দেখতে হয়, মানে তোমরা দেখেছো ডিব্বা টাইপের, ঠিক দেখতে, বক্স, দুধের বাক্স বাচ্চাদের দেখবে, ঠিক আছে? তো এই ধরনের হচ্ছে চোঙ। চোঙ দেখতে তোমাদের বইয়েতে সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা বলে স্যার সংজ্ঞাটা কিছু ঠিক বুঝতে পারছি না। কি লেখা আছে? যে আয়তক্ষেত্রের কোনো এক বাহুকে অক্ষ ধরে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়। আয়তক্ষেত্রকে ধরো, এটা একটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্রকার। তো আমি যদি এইভাবে বসাই আয়তক্ষেত্রটাকে, ভালো করে দেখো, এবার যদি এরকম করে ঘুরিয়ে দিই, এটাকে যদি এরকম করে ঘোরাই, এরকম করে ঘোরাই, তাহলে কি তৈরি হবে? একটা গোলাকার জিনিস তৈরি হচ্ছে, এইরকম আকৃতির জিনিস তৈরি হবে। মানে ঘোরালে তো এরকম গোলাকার হচ্ছে। আর যদি উপর দিকে আছে, তার মানে উপর দিকে দেখো একটা গোল শেপ তৈরি হচ্ছে, দিয়ে উপরটাও এরকম তৈরি হবে। মানে তৈরি হচ্ছে কি এরকম একটা গোল ধরনের জিনিস, এইরকম ধরনের জিনিস তৈরি হবে, তাই তো? এই শেপে এইটাকে আমরা কী বলছি? চোঙ। দেখো এই দিকটা একটা বৃত্তাকার, এদিকে একটা বৃত্তাকার তল দেখতে পাচ্ছি। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই? তো এরকমই বলছে আয়তক্ষেত্রকে যদি ধরে এরকম করে একটা অক্ষকে ধরে ঘুরিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা কি এই শেপে পাবো, এই শেপটা পাবো। এই শেপটার নাম কি? চোঙ। চোঙ ইংরেজিতে আমরা কী বলি? এটাকে সিলিন্ডার বলে থাকি, ঠিক আছে? তো এবার ভালো করে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করে যদি দেখো, তো এর যে উপরের তলটা দেখতে পাচ্ছ, উপরের তলটা মানে এটা, এক মিনিট, এই যে উপরের তলটা দেখতে পাচ্ছ, এইখানে এই তলটার কথা বলছি, এটা একটা বৃত্তাকার তল। কী তল? বৃত্তাকার, ঠিক আছে? বৃত্তের মতন দেখতে পাচ্ছ। এইখানটাও দেখো, নিচেও একটা আছে বৃত্তাকার তল, ঠিক আছে? তাহলে বৃত্তাকার, আর চার পাঁচটা এরকম গোল শেপ, যেটা গোল রাউন্ড আকার, এটা একটা বক্রতল। তাহলে উপরটা দেখো বৃত্তাকার তল, মানে উপরটা সমান, আর নিচেরটাও সমান, সমতল একটা, আর পাশেরটা কি বাঁকা মতন, তাহলে বক্রতল। তাহলে চোঙের হচ্ছে কি মোট তল সংখ্যা কত? চোঙের হচ্ছে মোট তল সংখ্যা 3টে। মোট তল সংখ্যা কত? 3টি। মোট তল সংখ্যা হচ্ছে 3টি, কিন্তু 3টি তলের মধ্যে হচ্ছে কি 2টি তল হচ্ছে সমতল, 2টি সমতল, আর একটা বক্রতল, একটি বক্রতল। বক্রতল, বুঝলে? তাহলে 3টে তলের মধ্যে 2টো সমতল আছে, মানে উপরটা নিচেরটা সমতল, আর পাশে সাইডেরটা কি? বক্রতল, ঠিক আছে? কি বলবো? পাশেরটা কি? বক্রতল। পাশেরটাকে আমরা পার্শ্বতলও বলে থাকি, ঠিক আছে? যে পাশে যে গোল শেপ তলটাকে, এটাকে আমরা, ঠিক আছে?
তাহলে এটুকু এর সম্বন্ধে জানলে হবে, আর কিছু জানার দরকার নেই এখন আপাতত আমাদের সিলেবাস অনুযায়ী। তাহলে দুটো তল এরকম দেখতে হয়। উদাহরণ কি কিছু বলতে পারো? কি পাইপের টুকরো বলতে পারো, দেখো ছোটো ভাঙা পাইপের টুকরো এরকম গোলাকার আকারে, সেটা হচ্ছে কি তোমার একটা চোঙের উদাহরণ হতে পারে। আর কি বলতে পারো? আর কি বলতে পারো? তোমাদের বইতে উদাহরণ দেওয়া আছে অনেকগুলো, দেখে নেবে একটু। ড্রাম, গোল পেন্সিল, ঠিক আছে। এই পেনটাও সাধারণত একটা চোঙের মতনই, দেখো এই দুটো তল হচ্ছে গোলাকার, বৃত্তাকার, সমতল আছে, আর এই পাঁচটা হচ্ছে দেখো এরকম বক্রতল। তাহলে এটাও একটা কি চোঙের উদাহরণ হতে পারে, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই গেল চোঙ, ঠিক আছে। এরও মাত্রা কিন্তু 3। আমরা যে কটা জিনিস নিয়ে এখন আলোচনা করছি সব ত্রিমাত্রিক, ঠিক আছে। এটাও একটা ঘনবস্তু, এরও মাত্রা কিন্তু 3, বুঝতে পারলে? এনি সমস্যা? চলো, কোনো সমস্যা নেই নিশ্চয়ই। চলো এরপরে যেটা আসবো সেটা কি প্রিজম আছে যত সম্ভব। প্রিজম নিয়ে একটু আলোচনা করা যাক। প্রিজম জিনিসটা কি? আচ্ছা, এরপর কি আছে? শঙ্কু আছে, শঙ্কু। শঙ্কু কি বলছে? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ধারক কোনো বাহুকে অক্ষ ধরে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে শঙ্কু বলা। সমকোণী বাহু মানে ব্যাপারটা কি? ধরো তোমার কাছে যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ থাকে, ভালো করে বোঝো, এরকম বলছো তোমার কাছে এটা সমকোণী ত্রিভুজ, তো এটাকে ধরে যদি এরকম করে ঘুরিয়ে দিই আমি, এটা যদি ঘুরিয়ে দিই তাহলে নিচেরটা কী হয়ে যাবে? একটা এরকম গোল রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে, আর উপরটা এইরকম আকৃতির একটা শেপ পেয়ে যাবে তোমরা, এই টাইপের টোপর টাইপের, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু আমরা এইরকম ধরনের একটা শেপ পাবো। আর একবার ভালো করে আঁকছি, ভালো করে দেখো। তো এইটা হচ্ছে আমার কি? শঙ্কু। এর নাম কি? শঙ্কু। ইংরেজিতে আমরা কোণ বলে থাকি, ঠিক আছে। তো এই শঙ্কুটা ভালো করে দেখো। তো এই শঙ্কুটার হচ্ছে কটা তল দেখতে পাচ্ছি এখানে, ভালো করে দেখো। এই শঙ্কুটাতে তল সংখ্যা কত? তল সংখ্যা কত এই শঙ্কুটাতে? এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, দুটো তল আছে। কটা তল আছে? দুটি তল আছে, দুটি তল, দুটি তল। নিচেরটা দেখো একটা বৃত্তাকার তল আছে যেটা সমতল, আর পাশে এরকম গোল শেপ হবে, এই পাশটা একদম রাউন্ড, এরকম করে রাউন্ড হচ্ছে, তো মানে রাউন্ড শেপ আছে। তাহলে এটা হচ্ছে কি? দুটি তলের মধ্যে একটি সমতল, একটি কি সমতল, একটি সমতল, আর তার সাথে একটি বক্রতল, একটি বক্রতল দেখতে পাচ্ছি, ঠিক আছে। কটা শীর্ষবিন্দু আছে? এখানে দেখো একটা শীর্ষবিন্দু আছে এখানে, ঠিক আছে। বুঝতে পারলে শঙ্কু কেমন দেখতে? বুঝতে পেরেছো তো নিশ্চয়ই? তোমরা বইয়েতে পড়ো তাহলে দেখতে পাবে জিনিসটা। ঠিক আছে, তো উদাহরণ হিসেবে তোমরা পড়বে এখানে কি উদাহরণ হিসেবে তোমার দেওয়া আছে? উদাহরণ কিছু দেওয়া দেখতে পাচ্ছি না এখানে, যাই হোক উদাহরণ আমি বলে দিচ্ছি। টোপর বলতে পারো, যে বরের টোপর। টোপর এখন দেখা যায় না সাধারণত, টোপর এই টাইপের দেখতে হয়, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে কি, তোমরা মোচা যদি দেখে থাকো, মোচার উপরিভাগটা দেখবে এরকম শঙ্কুর মতন দেখতে হয়, ঠিক আছে। তো এইগুলো একটা উদাহরণ একটু মনে রাখবে শুধু, ব্যাস, আর কিছু মনে রাখতে হবে না এখান থেকে, ঠিক আছে। শঙ্কু বুঝতে পেরেছো? আচ্ছা, এবার প্রিজমে আসি। প্রিজম, আচ্ছা, প্রিজমের সংজ্ঞাটা একটু পড়ে নাও বইতে, তারপর আমি বোঝাচ্ছি প্রিজম কী জিনিস। প্রিজম কী জিনিস? প্রিজম, প্রিজম, আচ্ছা, প্রিজম আমি প্রথমে আঁকছি তোমাদেরকে, তারপর সংজ্ঞাটা আমি বলছি। তো এইরকম ধরনের প্রিজম দেখতে, ঠিক আছে। তো প্রিজমটা ভালো করে যদি লক্ষ্য করে দেখো, যে এই যে তলটা ভালো করে, যেটা ভালো করে দাগ দিচ্ছি, মার্ক করছি, দেখো এটা কেমন দেখতে। তলটাকে আয়তাকার নয় একটু তলটা, ঠিক আছে। এটা হচ্ছে দেখো তলটা আমি যেটা মার্ক করছি ভালো করে ডিপ করে, ঠিক আছে। তো এই তলটা কীরকম? এই পাশের তলটা আয়তাকার, এই সাইডে একটা আয়তাকার তল আছে, ওর অপোজিটে দেখো একটা আয়তাকার তল আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এই পাশেরটা দেখতে পাচ্ছি, কিন্তু আর উপরের যে দুটো তল দেখো, উপরের যে দুটো তল সেই দুটো হচ্ছে কি ত্রিভুজাকার,
তো এই রকম যে শেপ, এইগুলোকে আমরা কি বলে থাকি? প্রিজম বলে থাকি। তো এখানে কি বলেছে দেখো, প্রিজমের সংজ্ঞাটা, আচ্ছা গোলকটা বাদ দিয়ে দিচ্ছি, যাই হোক একে প্রিজমটা বলে নিই। বলছে কয়েকটি সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো ঘনবস্তুর পার্শ্বতলগুলি যদি সামান্তরিক হয়, তাহলে প্রান্ততল দুটি সমান্তরাল ও সর্বসময়, তাহলে সেই প্রিজম থেকে ঘনবস্তুকে আমরা প্রিজম বলে থাকি। আর উপরেরগুলো হচ্ছে ত্রিভুজ হওয়ার প্রিজমটিকে ত্রিভুজ আকার প্রিজম বলা হয়। দেখো যে সর্বদাই কি প্রিজম, এই যে ভূমিগুলো চেঞ্জ হতে পারে, এটা আমি বর্গাকারও আঁকতে পারি, ঠিক আছে, ত্রিভুজ আকারও আঁকতে পারি, এটা তোমার উপর নির্ভর করছে। কিন্তু দেখো পার্শ্বতলগুলো বলছে কি সামান্তরিকের মতন, অবশ্যই সামান্তরিকের মতন দেখতে। এই দেখো এইগুলো, এইটার সঙ্গে এটা সমান্তরাল, এবার এই বাহুটার সঙ্গে এটা সমান্তরাল, এদিকেও একটা আছে, এদিকেও একটা আছে, আর পিছন প্রান্তেতেও কিন্তু একটা এইরকম সেম আছে, মানে সেম তল, সামান্তরিক বিশিষ্ট তল আছে, ঠিক আছে। আর উপরেরগুলো দেখো ত্রিভুজ আকার, উপরটা, উপরের যে নিচে যেটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ত্রিভুজ আকার, উপরটা নিচেরটা, ঠিক আছে। তো এই ধরনের জিনিসটাকে আমরা কী বলে থাকি? প্রিজম বলে থাকি। তো প্রিজমের ক্ষেত্রে যদি এটা ত্রিভুজ আকার ভূমি বিশিষ্ট প্রিজম বা ত্রিভুজ আকার প্রিজম, অর্থাৎ যদি এরকম ত্রিভুজ আকার প্রিজম দিয়ে দেয়, ত্রিভুজ আকার প্রিজম দিয়ে দেয়, যদি আমাকে এরকম ত্রিভুজ আকার একটা প্রিজম দিয়ে, যে এখানে কতগুলো ত্রিভুজ আকার প্রিজমের মধ্যে কতগুলো তল আছে ভালো করে দেখো। এই একটা তল সামনের দিকে, এই একটা তল দুটো, পিছন দিকে আছে তিনটে, আর নিচে একটা ত্রিভুজ আকার, উপরে একটা, তাহলে 5টি তল আছে। টোটাল কটা তল হচ্ছে? 5টি তল আমরা দেখতে পাচ্ছি। কটা তল হচ্ছে? 5টি তল, 5টি তল, ভালো করে লক্ষ্য করো। তাহলে এই যে প্রিজমটা আছে ত্রিভুজ আকার প্রিজম, তার কটা তল? 5টি, একটা দুটো, পিছনে একটা তিনটে, উপরে একটা, নিচে একটা, টোটাল 5টি তল। তো 5টি তলের মধ্যে 3টে তল হচ্ছে সামান্তরিক বিশিষ্ট, সামান্তরিকের মতন দেখতে, সামান্তরিক আকার বা সামান্তরিকের মতন আকৃতি, মানে 3টে হচ্ছে কি, 5টির মধ্যে 3টি সামান্তরিক আকৃতির, 3টি সামান্তরিক আকৃতির, আর হচ্ছে কি উপরের দুটি হচ্ছে, আর দুটি তল, আর দুটি হচ্ছে ত্রিভুজাকার, ওকে। তো এই হচ্ছে আমাদের প্রিজম। তো এখানে তুমি এই ছবিটা দেখে, এই প্রিজমের ছবিটা দেখে তুমি কিন্তু কতগুলো ধার আছে, ঠিক আছে, কতগুলো শীর্ষবিন্দু আছে, এখানেও তুমি কিন্তু বলতে পারবে ফটাফট করে। মানে ঠিক আমরা যেমন আয়তঘনকের দেখেছিলাম, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা শীর্ষবিন্দু দেখতে পাচ্ছি। এখানে কটা শীর্ষবিন্দু? 6টি হচ্ছে কি শীর্ষবিন্দু আমরা দেখতে পাচ্ছি, 6টি শীর্ষবিন্দু আমরা দেখতে পাচ্ছি। কটা ধার দেখতে পাচ্ছি বলতো? ধার দেখো 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে ধার আছে। এইখানে 1টা 2টো 3টে, 6টা 7টা 8টা 9টা, তাহলে ধার বা প্রান্ত সংখ্যা কটা আছে? ধার বা প্রান্ত হচ্ছে 9টা, 9টি দেখতে পাচ্ছি, বুঝতে পারলে? 1টা 2টো 3টে, ঠিক আছে, 3টে আছে এদিকে, উপরে 3টে, 6টা 3টে 9টা হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা শীর্ষবিন্দু ধার ছবি দেখে দেখে সেগুলো কিন্তু বলতে পারো পরীক্ষায়। আমাদের কিন্তু এগুলো ছবিগুলো একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু আমরা তল সংখ্যা, ধার সংখ্যা, তলগুলো কীরকম আকৃতির সেগুলো সব কিছু বলতে পারবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা বাড়াবো না, আর একটুখানি বাকি রইলো তোমাদের, একটুখানি বলতে থিওরি পার্ট, মানে তোমাদের যে কনসেপ্ট, তার মধ্যে একটুখানি মানে গোলক আছে, আচ্ছা আর কি দেওয়া আছে? পিরামিড দেওয়া আছে, গোলক, পিরামিড, আর এদিকে কিছু সামতলিক চিত্র দেওয়া আছে। পরের ক্লাসে আমি কিন্তু এগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, তোমরা এগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করো, ছবিগুলো আঁকো, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।